ফিলিস্তিনে প্রতিদিন বিপুল সংখ্যক নারী ও শিশু মৃত্যুর সাথে লড়ছে আইসিপিডি সংলাপে প্রধানমন্ত্রী অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। নৈশভোজে ডলার সংকট, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি নিয়ে ডোনাল্ড লুর সাথে আলোচনা। রাজনীতি নিয়ে কথা হয়নি জানালেন সালমান এফ রহমান। মহাখালী টার্মিনালের পর লেটলক অংশ যাত্রী তুলছে দূরপাল্লার বাস। সবাই সচেতন না হলে আইন জরিমানায় কমবে না যানজট। কম হওয়ার যে কোনো উদ্যোগেই আসলে এটা ভালো। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে। মৌসুম শুরু না হতেই ডেঙ্গুতে 29 জনের প্রাণহানি। গেল বছরের ভয়াবহ অভিজ্ঞতার পরও প্রতিকার নিয়ে কোনো গবেষণা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ফিলিস্তিনে প্রতিদিন বিপুল সংখ্যক নারী ও শিশু মৃত্যুর সাথে লড়ছে। আইসিপিডি সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্তব্য করেছেন। বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তির পক্ষে। অবিলম্বে সমস্ত সংঘাত বন্ধের আহ্বান সরকার প্রধানের। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়ে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে 18,000 কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, যেখানে বর্তমানে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে, যাতে 30 প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া 3200 ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুকে সেবা দেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। বলেন, নারীদের শুধু ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে ভাবতে হবে। এছাড়া তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। নির্বাচনের পরে ঢাকা ওয়াশিংটন আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র, আগ্রহী বাংলাদেশও, জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রাতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার বাসভবনে নৈশভোজে অংশ নেন। এ সময় অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো। সফরের প্রথম দিনে ব্যস্ততম সময় পার করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলের সাথে নৈশভোজে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নৈশভোজ শেষে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে পরে ঢাকার সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমাতেও আগ্রহী ওয়াশিংটন। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে,
সেটার পরেই আমরা ভাবলাম যে না ঠিক আছে, তারা এখন রেজাল্ট ইলেকশনটা তারা মেনে নিয়েছে। আমাদের যে আমেরিকান কোম্পানিরা যে এখানে ব্যবসা করছে তাদের পেমেন্ট ডিলে হচ্ছে, এটাও বলেছে যে আমরা কিন্তু বুঝি দ্যাট তোমাদের অর্থনীতি, তোমাদের রিজার্ভসের উপরে একটু চাপ আছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভিসা নীতি এবং বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানো নিয়েও হয় আলোচনা। জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রমনীতির অগ্রগতির বিষয়গুলো পায় অগ্রাধিকার। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, আলোচনা ছিল বেশ হৃদ্রতাপূর্ণ। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচনের পরে এই সফর গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার একটা এনভায়রনমেন্টে ডিসকাশন হচ্ছে, আলাপ হচ্ছে, এবং তাদের দিক থেকে বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরো নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে। নতুন সরকার গঠনের পরে এই প্রথমবার উনি আসলেন বাংলাদেশে। ইনফরমালি আলাপ হয়েছে, ওনারা আমাদের দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান, এইটাই ব্যক্ত করেন। বুধবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস মানছে না কেউই। মহাখালী টার্মিনাল পার হলেই আগের মতোই বেপরোয়া চালক হেলপাররা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছেন, তুলছেন যাত্রী। কাকলির পর মালিকপক্ষের নজরদারি না থাকায় হযবরল অবস্থা। পুলিশ বলছে, সবাই সচেতন না হলে শুধু আইন ও জরিমানা করে যানজট নিরসন করা কঠিন। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যেন এক সিদ্ধান্তেই পাল্টে গেছে মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। আগের মতো সড়কের উপর দাঁড়িয়ে চালক সহকারীদের হাঁকডাক নেই, বাসে ওঠার তাড়াহুড়োও নেই যাত্রীদের মধ্যে। এখানকার চিত্র আগের চাইতে এখন তুলনামূলক অনেক ভালো। জ্যাম কম হওয়ার যে কোনো উদ্যোগে আসলে এটা ভালো। গেটলকে তো অতিরিক্ত যাত্রী নেয় না, সেটা তো খুব আরামদায়ক হয়। তবে মহাখালী পার হয়ে আমতলী কিংবা চেয়ারম্যান বাড়ি আসতেই চালক হেল্পারদের কাঁধে ভর করে সেই আগের ভূত। দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে, তুলছেন যাত্রী। এখানে যে গাড়ি থামানো নিষেধ ভাই, একটা টিকেটের যাত্রী আছে, একটা টিকেটের লোক আছে। ওই টিকেটের লোক। কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পর্যন্ত দাঁড়াবে না কোথাও, চেকিং হবে 4 জায়গায়। প্রথমে কাকলী, পরে কুর্মিটোলা, খিলক্ষেত এবং আবদুল্লাপুরে। উদ্দেশ্য, কাউন্টারের বাইরে যেন যাত্রী তোলা না হয়। কিন্তু কে শোনে কার কথা? কাকলী পার হতেই তৈরি হয় এমন হযবরল অবস্থা। যারা গাড়ি ড্রাইভ করে এরা তো রাস্তায় একটা লোক পেলেও ডাকতে শুরু করে। এরপরে ব্রেক করে দেখবেন আমরা 23টা গাড়ি পাইছি, অনিয়ম করছে। আজকে কয়টা পাইছে? 23টা পাইছি। আইন আমরা যেহেতু করেছি, এটা সিঙ্গলে আসতে 2-4 দিন সময় লাগবে। মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে 47টি রুটের প্রায় 1200 বাস। মালিক সমিতির দাবি, কিছু চালক এবং যাত্রীর কারণে পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না গেটলক সার্ভিস। যাত্রীরা গাড়ি সিগন্যাল দেয় রাস্তায়, তার উদ্দেশ্য হলো টার্মিনাল আসলে তার জেনুইন ভাড়া যেতে হয়। রাস্তায় উঠলে আমি ওই ড্রাইভারের সাথে বার্গেনিং করে 300 টাকার ভাড়া আমি 100 টাকায় যাব। অবশ্য এ নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। আইন না মানায় মামলা হয়েছে 1/2 গাড়ির বিরুদ্ধে। পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে। চালকদের বাধ্য করার পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে যাত্রীদের সচেতনতার উপর। মূলত এই গেটলক সার্ভিস চালু করা হয়েছিল যানজট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কিন্তু পেছনের এই চিত্রই বলে দেয় সেই সচেতনতা কতটুকু তৈরি হয়েছে মানুষের মধ্যে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত সচেতনতা এবং চালকদের মধ্যে আইন মানার প্রবণতা না বাড়বে, ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ করছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। চিটাগাং হিল ট্র্যাক্টরস রেগুলেশন বাতিল, রাজা হেডম্যান কারবারি পদবি বিলোপ সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করছে তারা। সকাল থেকে অবরোধের সমর্থনে জেলা শহরের স্বনির্ভর চেঙ্গি ব্রিজ সংলগ্ন সড়ক উপজেলা পরিষদের সামনে পিকেটিং করা হয়। অবরোধের কারণে দুই জেলার অভ্যন্তরীণ সব সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, ঢাকা রুটের পরিবহনও। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। মৌসুম শুরু হতে না হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখন পর্যন্ত মারা গেছে 29 জন, যার মধ্যে নারীর সংখ্যাই বেশি। প্রতি বছর ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেলেও মৃত্যু হার, কারণ ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো গবেষণা। তবে তথ্য সংগ্রহের পাইলটিং শুরু হয়েছে বলে দাবি MIS পরিচালকের। পিরোজপুরের ইমন থাকেন রাজধানীর কমলাপুরে। 3 দিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন। জ্বরের তীব্রতায় এখনও টেকা দায়। একই হাসপাতালে 5 দিন ধরে ডেঙ্গুর সাথে লড়ছেন মুগদার নাজমাও। জ্বর আগেই ছিল, তারপরে আমরা যখন জ্বর অনেক বেশি ছিল, কমতে ছিল না, তারপর আমরা এখানে এনে ভর্তি করছি। তো হঠাৎ বেশি একটা মশা নাই, কিন্তু হঠাৎ করে জ্বর হয়েছে। তারপর আমি বলছে যে আম্মু আমার খুব জ্বর। আমি বলছি তো ডাক্তারের কাছে যান। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 2,500 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে 29 জন আর বাড়ি ফিরতে পারেননি। পর্যালোচনায় দেখা যায় আক্রান্তদের 60% পুরুষ, অথচ মৃতদের 52% নারী। মৃত্যুহারের এই ভয়াবহ চিত্র ছিল গেল বছরেও। এবছর কখনো ডেঙ্গু মুক্ত ছিলাম না, সবসময় সারা বছর আমাদের রোগী ভর্তি থাকতো। 3-4 জন করে, সবসময় 5 জন করে রোগী সবসময় ভর্তি থাকতো। আমার ডেঙ্গু ওয়ার্ড কখনোই শূন্য হয়নি। অ্যাফেরেসিস, প্লাজমা, প্লেটিলেট সব দেওয়ার সুযোগ আমার আছে। CBC 24 ঘন্টা করার সুযোগ আছে। তারপরেও কিন্তু যেটাকে আমরা বলি ইনএভিটেবল, অনিবার্য, সেই ডেথ আমরা ফেরাতে পারতেছি না। কারণ এখনও কিছু রোগী আসতেছে যারা অনেক দেরি করে বুঝতে পারে যে তার ডেঙ্গু হয়েছে। আগের বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। যদিও এই দায় রোগীদের উপরই চাপিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি প্রতিষ্ঠানগুলো। অথচ ডেঙ্গু মোকাবেলায় কোনো গবেষণা হয়নি এখনো। তাদের অনেক সময় যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের তুলনায় কম থাকে জেনেটিক্যালি, সেটা একটা কারণ হতে পারে। মেয়েরা আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয়, পুরুষরা অধিক দ্রুত হাসপাতালে চলে আসে। গবেষণা বলতে যেটা বোঝায় সেরকম হয় না। যে রোগীগুলো ডায়াগনোসিস হবে, প্রতিটা রোগী যেন আমাদের সিস্টেমে আপলোড করে, সেরকম একটা সিস্টেম আমরা অলরেডি তৈরি করেছি। আমরা অল্প পাবলিক কয়েকটা হাসপাতালে পাইলটিং করছি, তারপরে আমরা সারা দেশে এটি স্কেল আপ করব। এর আগে করোনা আক্রান্তের তথ্য সংগ্রহে সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলোকে তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছিল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের নাবিকদের ঘরে এখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের ঢল। রান্না হয়েছে পছন্দের সব খাবার। ভয়াল সেই সব দিন আর দীর্ঘ উৎকণ্ঠা শেষে সবার ঘরে এখন স্বস্তি। ট্যুর শেষে ঘরে ফেরেন প্রতিবার, তবে এবারের ফেরা অন্যরকম। স্নেহের সন্তান আর মমতাময়ী মাকে জড়িয়ে ধরে এই কান্নাই বলে দেয় এই প্রত্যাবর্তনের মাহাত্ম্য কতটা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে চট্টগ্রামের নিজ বাড়িতে ফেরা MB আবদুল্লার চিফ অফিসারের কাছে এ যেন নতুন এক জীবন, নতুন উপলব্ধি। সবাইকে পেলাম একসাথে, মাকে পেলাম, সবাইকে পেলাম, ফ্যামিলি। তারপরে ওর সাথে বেশি আর কি, ও বেশি করে। চেষ্টা করতাম যে খারাপ কোনো কিছু যেন, খারাপ যাতে কোনো সংবাদ যেন ওরা না শুনে। সো চেষ্টা করতাম যে ভালো ভালো খবরগুলো দিতে আর কি। খারাপ থাকলেও চেষ্টা করছি যে না, ভালো আছি আম্মা, টেনশন করি না। রান্না হয়েছে এই নাবিকের পছন্দের সব খাবার। দলে দলে আসছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। আমাদের সন্তানদের নতুন জীবন যেমন পেয়েছে, সেমন আমাদেরও মনে হয় আবার নতুন জীবন শুরু হয়েছে, এরকম লাগতেছে আর কি। এরকম বেশি আনন্দ, সব মিলিয়ে আসলে অনেক অনেক আনন্দ লাগতেছে। ভাইকে ফিরে পাওয়ার এই যে আনন্দ, এই যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। প্রতিটা দিন ভাই কিরকম যে গেছে মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না।
আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ফেরার পথে আরেক নাবিক সাজ্জাদকে বরণ করতে ঢল নামে গ্রামবাসীর। ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা বাবা ও ভ্রা। এ যেন এক অন্যরকম পুনর্মিলন। সব সময় মনে পড়তো যে শুধু আপনজনদের কথা, মানে এক একটা স্মৃতি, যে বন্ধুর সাথে কাটানো স্মৃতি, তারপর আত্মীয়র সাথে কাটানো স্মৃতি, আব্বু আম্মুর সাথে কাটানো স্মৃতি। ওই স্মৃতিগুলো সবসময় আমাদেরকে নাড়া দিত। এই জিনিসগুলো সবসময় আমাদেরকে মানে মনের মধ্যে এক ধরনের গুমরে মানে আমরা নিজে নিজে কাঁদতাম, ওই অবস্থা হয়ে গেছিল। 5 ভাইয়ের মধ্যে তৃতীয় সাজ্জাদ। ঘরে ফেরা উপলক্ষে মা রান্না করেছেন ছেলের পছন্দের মাছ ও বিরিয়ানি। 4 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টায় শেষ করে ছুটে এসেছেন ছোট ভাই। পাড়া প্রতিবেশীরা তো আছেনই। আমার ছেলে বিরিয়ানি খাইতে ইচ্ছা করে সব সময়। এটা মানে আর যে ওই নদীর পদ্মা মাছ নাই, এগুলা খাইতে মানে ইচ্ছা করে, এগুলা পাক করি। আমার ছেলে আমার কাছে ফিরে আসছে, খুবই আমাদেরকে ভালো লাগতেছে। আল্লাহর রহমত, আমরা এখন খুবই খুশি, খুবই আনন্দিত। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ভাইকে আল্লাহর রহমতে পছন্দ করে। কোনোদিন কারোর সাথে দুই কথা হয় না আমার ভাইয়ের। যেটা গেছে ঈদ, সেটা ঈদ ছিল না। এখন যে আমার ভাই ফিরে পাইছি, আমরা আমাদের বুকে আমার ভাইকে ফিরে পাইছি, এখন ঈদটা ঈদের মতো লাগতেছে আজকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রতি বছর পরীক্ষার পরপরই বাড়ে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। ব্যতিক্রম হয়েছিল শুধু করোনাকালীন অটোপাসের বছরগুলোয়। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বা অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথে হাঁটেন শিক্ষার্থীরা। আত্মহননের এই মানসিকতা তৈরি হলো কিভাবে এবং তা থেকে বের হয়ে আসা আদৌ সম্ভব কিনা তা জানার চেষ্টা করেছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফসান জানি এমিল জিপিএ 5 না পাওয়ায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? যমুনার অনুসন্ধানে জানা যায়, বাবা মার ইচ্ছা একমাত্র সন্তান এমিল বড় হয়ে হবে চিকিৎসক। সেই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ ফলাফল করার প্রতিযোগিতা। জিপিএ 5 না পাওয়ায় পিতামাতার প্রত্যাশা পূরণে ব্যর্থতা, বন্ধুমহল ও সমাজের কাছে খারাপ ছাত্রের তকমাসহ নানা হতাশায় ভুগছিল এমিল। আমি কি ফেল করা ছাত্র যে তোমাকে থাকতে হবে? আমি মিষ্টি নিয়ে যাব, যে স্কুলের সব স্যারেরা খুব ভালোবাসে। এই বড় নাতি আমার স্কুল যায় না, এই যাতে কি হাঁকাই, এই গরমের মধ্যে কারেন্ট যায়, এই বসে হাঁকাই। আমরা স্বাধীনতাভাবে চলতে যদি দেই, কোনো যদি মানসিক চাপ না দিই, তাহলে বাচ্চারা এই ধরনের কাজ করতে পারবে না কখনো। আরও একটি আত্মহত্যার কারণ অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। এক বিষয়ে ফেল করায় কীটনাশক পানে আত্মহত্যা করে বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা খাতুন। একই গ্রামের সবাই কৃতকার্য হওয়ায় দৈন্যতায় ভুগতেছিল সুমনা। মেয়ে সান্ত্বনা দিতে দিতে মেয়ে দিদি করতে পারে নাই। সে রেজাল্ট ভালো, শুধু বাংলাদেশ বিশ্ব পরিচয় ফেল করছে, এটা মানিয়ে নেওয়ার মতো নয়। পরীক্ষা একবার ফেল করছে, আবার পরীক্ষা যাও, সমস্যা আছে কোনো? এই ধরনের ঘটনা যে ঘটাইছে, এটা ভুল করছে। অনুসন্ধান বলছে, অটো পাশকালীন সাল ছাড়া প্রতি বছরই শিক্ষার্থীদের আত্মহননের প্রবণতা বাড়ছে। সমাজ ও মনোবিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন হচ্ছে? উত্তরণেরই বা উপায় কি? সোসাইটির যে একটা নর্মস তৈরি হয়ে গেছে যে অবশ্যই একটা ভালো স্টুডেন্ট হতে হলে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট ছাড়া কিন্তু তার সেই ভ্যালুটা সে নাই। তো এই ডিসরেসপেক্ট কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে অনেক বেশি সুইসাইড প্রবণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি মনকে ভালো রাখতে পারি, মনকে শক্তিশালী করতে পারি, মেন্টাল এনার্জি যদি বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমরা এই সহজেই আত্মহত্যার পথ থেকে আমরা সরে আসতে পারবো। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, যে কোনো পরীক্ষার ফলাফলের সময় শিক্ষার্থী এবং অভিভাবকদের কাউন্সিলিং করা জরুরি। রেজাল্টের আগে এই ধরনের গার্ডিয়ানদের একটু কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকে। তাদেরকে, মা বাবাদেরকে ডেকে নিয়ে এসে একটু এর রেজাল্ট সম্পর্কিত ভালো খারাপ এই বিষয়গুলো নিয়ে তাদের কাউন্সিলিং করা হয়। বাচ্চাদের উপর যেন অযাচিত কোনো অত্যাচার বা অযাচিত কোনো ধরনের
প্রেশার ক্রিয়েট পিতামাতারা না করে। বেসরকারি সমীক্ষায় বলা হয় দেশে গেল বছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সমাজ এবং মনোবিজ্ঞানীদের পরামর্শ, অভিভাবকদের অসচেতনতাই হোক আর শিক্ষকদের অদক্ষতা অথবা শিক্ষার্থীর সক্ষমতার অভাব, যে কারণেই হোক কোনো সনদ যুদ্ধের পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী অকৃতকার্য অথবা কাঙ্ক্ষিত সফলতা না পান, তাহলে তার প্রতি বিরাগভাজন না হয়ে তাকে বুকে কাছে টেনে নিতে হবে। হতে পারে এই কাছে টেনে নেয়ায় নতুন করে চেষ্টা শুরু হবে তার, আর সে হয়ে উঠবে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্পদ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। ইউক্রেন সফরে বেশ ফুরফুরে মেজাজে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কখনো রেস্টুরেন্টে পিৎজা খাওয়া, কখনো বাইরে গিয়ে গান বাজনায় অংশ নিতে দেখা যায় তাকে। এমনকি নিজেই হাতে তুলে নিলেন গিটার। মঙ্গলবার কিয়েভের একটি বারে ইউক্রেনের জনপ্রিয় ব্যান্ডের সাথে পরিবেশন করেন গান। স্টেজে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় কিয়েভের পরম বন্ধু হিসেবে। গান শুরুর আগে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এরপর লাল গিটার আর কালো টি শার্টে ব্লিংকেন নিজেই হয়ে ওঠেন রকস্টার। গেয়ে শোনান নেল ইয়াংসের বিখ্যাত গান রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড। 1989 সালে বার্লিন প্রাচীর ধ্বংসের আগে আলোড়ন তুলেছিল গানটি। গানের সাথে মিলিয়ে মুক্ত বিশ্ব গড়ার কথা বলেন ব্লিংকেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে।